আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের অধ্যায় 22 এর অঙ্কগুলো করব। এর আগের দিন আমরা 7 অবধি অঙ্ক করেছি, আজকে 8 থেকে অঙ্কগুলো করব। দেখো 8 অঙ্ক কি বলেছে। 8 অঙ্ক বলেছে যে একটি সরল রেখাংশ এবি অঙ্কন করি যার দৈর্ঘ্য 6 সেমি। এই সরল রেখাংশের বাইরে একটি বিন্দু কে নিই। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কে বিন্দু থেকে এ বি সরল রেখাংশের উপর কে এর লম্ব অঙ্কন করি। বাইরে বলেছি, আমি এর আগের দিন বলেছিলাম যে একটা বিন্দুর উপরে হয়, একটা বিন্দুর বাইরে দিয়ে লম্ব অঙ্কন করা যায়। যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলোকে সার্চ করে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক। 8 নম্বর অঙ্ক, 6 সেমি সরলরেখাংশ আঁকি প্রথমে। তাহলে 8 অঙ্ক দেখো, প্রথমে 6 সেমি সরলরেখাংশ আঁকতে বলেছে। 6 সেমি সরলরেখাংশ কেমন করে আঁকা হয় তোমরা তো জানোই প্রত্যেকে, যে এই যে কাটা অংশটা আছে সেই কাটা অংশ দিয়ে আমি প্রথমে এখানে একটা বিন্দু করে নিলাম যেখানে শুরু হয়েছে, আর যেখানে কত বলেছে না 6 এখানে একটা বিন্দু দিয়ে দিলাম। তাহলে প্রথমে দুটো আমরা কিন্তু বিন্দু করে নিলাম কাটা কম্পাসের সাহায্যে। এই জন্য কাটা কম্পাসকে ব্যবহার করা হয়। তাতে কি হয় যে এই যে সরলরেখাগুলো সঠিকভাবে আঁকা যায়, নির্ভুল অনেক বেশি নির্ভুল হয়ে থাকে। একটু চেপে ধরতে হবে, দেখো এখানে গিয়ে আটকে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা যে প্রথমে একে একটা বিন্দু করে নেব, মানে এই কাটা অংশটাকে দিয়ে, আর 6 একটা বিন্দু এঁকে নেব। তো এইবারে এই যে 6 হলো, এই 6টাকে এবার দুটো বিন্দুকে যুক্ত করে দিলাম, তাহলে 6 সেমি হলো। অনেক সময় আমরা ডাইরেক্ট পেন্সিল দিয়ে করি, তাতে কি হয়, তাতে একটু ভুল হয়ে যায়। কিন্তু কাটা কম্পাস দিয়ে যদি আগে বিন্দুটাকে করে নিই, দুই দিকে যদি বিন্দুকে করে নিয়ে তারপরে যদি সরলরেখা আঁকি, সেটা কিন্তু অনেক বেশি অ্যাকুরেট হয় বা সঠিক হয়। তাহলে কি বলেছে, এ বি একটি সরল রেখাংশ নিতে বলেছে। নিলাম এ বি সরল রেখাংশ, যা বলেছে না 6 সেন্টিমিটার। আমরা 6 সেন্টিমিটার একটা সরল রেখাংশ অঙ্কন করে নিলাম। এবারে কি বলেছে, এই সরল রেখাংশের বাইরে একটি বিন্দু কে নিতে বলেছে। বাইরের দিকে একটা বিন্দু নিব, সরলরেখার উপরে কিন্তু নয়, এর বাইরে। আমি ধরলাম এই ধরনের একটা জায়গাতে আমি একটা বিন্দু নিয়ে নিলাম। এই বিন্দুটার নাম দিয়ে দিলাম হচ্ছে কে বিন্দু নিলাম। এই কে বিন্দু থেকে এ বির ওপর একটি লম্ব আঁকতে হবে। কিভাবে আঁকবো দেখো, লম্ব আঁকতে গেলে আমাকে কে থেকে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমাকে কি করতে হবে, একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে। কোথা থেকে না, যে বিন্দুতে আমাকে লম্ব আঁকতে বলবে, যে বিন্দুতে লম্ব আঁকতে বলবে সেই বিন্দুতে কিন্তু আমাকে কাটা কম্পাসটাকে শক্ত করে ধরতে হবে। ধরার পর আমাকে এখান থেকে দেখো একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। তাহলে আমি যখন কাটা কম্পাস দিয়ে করছি তখন একটা বৃত্তচাপ অঙ্কন করে দিলাম। অঙ্কন করার পর দেখো এই বৃত্তচাপটা সরলরেখাকে দুটো বিন্দুতে ছেদ করেছে। সেই বিন্দু থেকে নিচের দিকে একটা বৃত্তচাপ কেটে দাও। আবার এই বিন্দুটা থেকে এখানে যে বিন্দুটা আছে এখান থেকেও একটা বৃত্তচাপ কেটে দাও। তাহলে দুটো বৃত্তচাপ কাটলাম। তাহলে উপর থেকে একটা বৃত্তচাপ এমনভাবে কাটবো যাতে সরলরেখাকে ওই দুটো বিন্দুতে ওই বৃত্তচাপ সেট করে। তারপরে আমি একবার এইখানে বসাবো আর একবার এই জায়গাতে বসে নিচে বৃত্তচাপ কাটলাম, এবং দেখো এই দুটো একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেখানে একটা দাগ করে দিলাম। এইবারে কি করব, এই যে কে আর এই যে বৃত্তচাপ দুটো ছেদ বিন্দু, এই দুটোকে যুক্ত করে দাও। যুক্ত করে বর্ধিত করে দিতে পারো বা শুধু যুক্ত করতে পারো, অসুবিধা নেই। তাহলে এটার নাম দিয়ে দিব কি, এটার নাম দিব হচ্ছে এল। তাহলে এটা হচ্ছে লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে কি হলো না, কে এল লম্ব অঙ্কিত হলো। কার উপরে হলো, এ বির ওপর। তাহলে কে এল লম্ব এ বি অঙ্কিত হইল। এখানে লিখবো হচ্ছে অঙ্কিত হইল। আশা করি তোমরা অঙ্কটাকে বুঝতে পেরেছ। মোটামুটি আগের দিনের অঙ্কটার মতোই ছিল। এবারে 9 নম্বরের অঙ্ক। 9 নম্বরের অঙ্ক কি বলেছে দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকি। তোমাকে নির্দিষ্ট কোনো ত্রিভুজ আঁকতে বলেনি, তুমি
যে কোনো ত্রিভুজ আঁকতে পারো। এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি ও সি থেকে যথাক্রমে বিসি এসি ও এ বি বাহুর ওপর যথাক্রমে 3টি লম্ব এপি বিকিউ সি আর আঁকি, দেখি এপি বিকিউ ও সি আর সরলরেখাংশ 3টি সমবিন্দু কিনা। তাহলে আমরা ফার্স্ট একটা ত্রিভুজ এঁকে নেব। অঙ্কের সুবিধার্থে আমরা যদি একটি সমবাহু ত্রিভুজ এঁকে নিই তাহলে কিন্তু অঙ্কটা দেখতে সুন্দর হবে এবং সহজ হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। এই অঙ্কটা ভালো করে বুঝে নাও, কারণ 7এও তোমার কিন্তু পূর্ব পাঠে এই অঙ্কটা আছে। তাহলে 9 নম্বর অঙ্ক। তাহলে প্রথমে একটি ত্রিভুজ আঁকতে হবে, যে কোনো মাপ নিয়ে একটা ত্রিভুজ। আমি একটু বড় করে একটা মাপ নিয়ে নিচ্ছি। আমি মোটামুটি ধরো 6 সেমি একটা মাপ নিয়ে নিচ্ছি। কোনো মাপ বলেনি, আমি নিজের ইচ্ছা মতো নিজের সুবিধার জন্য আমি 6 সেমি একটা মাপ নিয়ে নিলাম। সেটা অ্যাকুরেট হলো কিনা দেখারও দরকার নেই, আমি যে কোনো একটা মাপ নিয়ে একটা ত্রিভুজ আমি আঁকবো। তাহলে এই যে মাপটা পেলাম আমি এই বাহুটার সমান করব। সমান করার পর আমি কি করব, সমান করার পর উপরের দিকে একটা বৃত্তচাপ কেটে দিব এইরকমভাবে। আবার এই প্রান্ত থেকে আমরা আর একটা বৃত্তচাপ এঁকে নিলাম। তাহলে দেখো এই বৃত্তচাপ দুটো একটা বিন্দুতে ছেদ করেছে। তো এই যে বিন্দুতে ছেদ করলো, এই ছেদ বিন্দুকে এই দুই প্রান্তের সাথে যুক্ত করে দাও। এখানে যুক্ত করে দিলাম, আবার একই রকম ভাবে এখান থেকে যুক্ত করে দাও। তাহলে দেখো একটি সমবাহু ত্রিভুজ হলো। তবে সমবাহু বলেনি, যে কোনো ত্রিভুজ বলেছে এবং তার নাম দিতে বলেছিল এ বি এবং সি। এবারে বলেছে এ থেকে বিসির ওপর লম্ব টানো। আগে এটা করি আমরা। কিভাবে লম্ব টানবো? দেখো লম্ব টানার জন্য আমাকে বাইরের যদি কোনো বিন্দু থাকে, আজকে দেখো যেটা বলেছিলাম যে বাইরের বিন্দু থেকে কিভাবে আঁকতে হয়, বৃত্তচাপ আঁকতে হয়। বাইরের কোনো বিন্দু থেকে যদি অন্য কোনো সরলরেখার উপর আঁকতে হয়। দেখো বাইরের বিন্দু এখানে কি এ থেকে বিসির ওপর লম্ব আঁকবো, তাহলে একটা বৃত্তচাপ আঁকবো। এ থেকে আঁকবো, তাহলে এ বিন্দুতে আমি এটাকে ধরবো। ধরার পর আমার কোথায় না বিসির ওপর বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এতে ধরবো, ধরার পর বিসির ওপর বৃত্তচাপ কিভাবে আঁকবো দেখো, এই দেখো একটা বৃত্তচাপ এঁকে দিলাম, বৃত্তচাপ এঁকে দিলাম। তাহলে বাইরের বিন্দু থেকে বিসির ওপর যেমন করে আঁকতে হয় হেম, তাহলে আমরা এঁকে দিলাম। সমবাহু করেছি সুবিধা, ওই মাপটাই সমবাহুর মাপটা নিয়েই আমি বৃত্তচাপটা আঁকলাম। আঁকার পর কি করেছিলাম না, যেখানে বৃত্তচাপটা সরলরেখাকে ছেদ করেছে সেখান থেকে একটা অংশ কেটে দেব, এখানে একটা অংশ কেটে দেব। আবার সিতে ধরবো, সি থেকে আর একটা অংশ কেটে দিব, সি থেকে কেটে দিলাম। দেখো এই দুটো কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে। এইবারে এটাকে যুক্ত করে দাও, তাহলে লম্ব অঙ্কন হয়ে গেল। এ থেকে বিসির ওপর লম্ব অঙ্কন হয়ে গেল। তাহলে এই হচ্ছে একটা লম্ব। একই রকম ভাবে বি থেকে এসির ওপর লম্ব আঁকবো, তাহলে বি বিন্দুতে বসাবো। বি বিন্দুতে বসানোর পর এখানে একটা বৃত্তচাপ কেটে নিলাম, বৃত্তচাপ হয়ে গেল। তাহলে যে বিন্দুতে আঁকতে হবে সেই বিন্দুতে বসিয়ে যার ওপর আঁকতে হবে সেখানে একটা বৃত্তচাপ আঁকলাম। আঁকার পর দুটো বিন্দুতে এ আর সি যেখানে ছেদ করলো বৃত্তচাপ, সেখানে একবার বসিয়ে এদিকে বৃত্তচাপ অঙ্কন করলাম, আবার এতে বসিয়ে আর একটা অংশ কেটে নিলাম। তাহলে তারা যেখানে ছেদ করলো তার সাথে এই বিটাকে যুক্ত করে দিলাম, এটাই হচ্ছে লম্ব। এই বিটাকে যুক্ত করে দিলাম, এটাই হচ্ছে লম্ব। একই রকম ভাবে সি থেকে এ বির উপর আঁকবো, তাহলে সি থেকে এ বির উপর এইভাবে আঁকবো, নিলাম। নেবার পর তাহলে সি থেকে এ বির ওপর একটা বৃত্তচাপ আঁকলাম। এটা বেশ একটু জটিল। তাহলে এইবারে এখান থেকে একটা অংশ কাটলাম, আবার এতে বসিয়ে একটা অংশকে কাটলাম। এইবার কি করলাম, এইবার এই সি আর ওই যে বৃত্তচাপগুলো যে ছেদ বিন্দু যুক্ত করে দিলাম। দেখো যে লম্বগুলো হলো সেই লম্বগুলো কিন্তু একটা বিন্দু দিয়ে গেছে। তাহলে যখন একাধিক সরলরেখা যখন একটা বিন্দু দিয়ে যায় তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে সমবিন্দু। আমি কলম দিয়ে এখানে দেখাচ্ছি, তোমরা কিন্তু পেন্সিলেই করবে সবসময়। তাহলে কি দেখছি
তাহলে লম্বগুলি কি হয়েছে, একটি বিন্দু দিয়ে গেছে, লম্বগুলি একটি বিন্দু দিয়ে গেছে, একটি বিন্দু ও দিয়ে ওতে মিলিত হয়েছে বা ও দিয়ে গিয়েছে। সুতরাং ওটা কি হলো, ও হচ্ছে সমবিন্দু। যখন একাধিক সরলরেখা যখন একটা বিন্দুতে মিলিত হয় তখন তাকে বলা হয় থাকে সমবিন্দু। তাহলে লম্বগুলি কি হবে, লম্বগুলি পরস্পর সমবিন্দু। তাহলে লম্বগুলি পরস্পর সমবিন্দু, পরস্পর সমবিন্দু। আশা করি তোমরা 9 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এবার 10 নম্বর অঙ্কটা দেখি। 10 নম্বর অঙ্কে কি বলেছে, সেট স্কোয়ারের সাহায্যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, যার এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, বি থেকে অতিভুজ এসির ওপর একটি লম্ব আঁকি, ত্রিভুজে এ বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির ওপর লম্ব তিনটি কোন বিন্দুতে মিলিত হয়েছে কিনা দেখি, কোন বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুটির নাম কি। তাহলে 10 নম্বর অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজ আমাকে প্রথমে এঁকে নিতে হবে। তাহলে 10 নম্বর অঙ্ক, সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকা হয় আমি সেট স্কোয়ার না তোমাদের আমি কম্পাসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, কারণ সুবিধা হবে, তোমাদের উঁচু ক্লাসে এটা কাজে লাগবে। কোনো নির্দিষ্ট মাপ বলেনি, তাই জন্য আমি যে কোনো মাপ আমি এখানে নিতে পারি। তাহলে যে কোনো মাপ আমি এখানে নিয়ে নিলাম। এটাকে সমকোণী ত্রিভুজ বানাতে হবে। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যার একটি কোণ 90 ডিগ্রি। কিভাবে 90 ডিগ্রি আঁকবো, যে কোনো বৃত্তচাপ নিয়ে, এটা হচ্ছে বৃত্তচাপ, দেখো যে কোনো মাপ নিয়ে যেটা করছিলাম আমরা কোনো একটা বিন্দুতে কিভাবে লম্ব আঁকতে হয় আমরা বলেছিলাম, কোনো একটা বিন্দুতে কিভাবে লম্ব আঁকতে হয় না, সেই বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকবো। সেখানে দেখো একটা বৃত্তচাপ এঁকেছি, যেমন আগে বলেছিলাম যে কোনো একটা সরলরেখার ওপরে একটা বিন্দু নিয়ে তার উপরে কিন্তু লম্ব আঁকা যায়, সে একই রকম ভাবে এই বিন্দুতে আমি একটা লম্ব আঁকবো। কারণ যেহেতু তোমরা লম্ব আঁকা শিখে গেছো, তোমাদের কিন্তু এটা পারা উচিত। কি করব, তারপরে এখানে একটা অংশ কাটবো, তারপরে এখান থেকে নিয়ে আবার একটা অংশ এখান থেকে কাটবো। এইবারে দেখো আমরা কি করেছিলাম, উপরের দিকে এবার দুটো বৃত্তচাপ কাটবো, এখানে একটা নিব, আবার এই জায়গাটা নিয়ে বৃত্তচাপ কাটবো। যেমন আমরা প্রথমে যেগুলো শিখিয়েছিলাম, হ্যাঁ 5 নম্বর অঙ্ক, সেই রকম অঙ্কের মতোই যে লম্ব আঁকা। তাহলে আমরা কম্পাসের মাধ্যমে লম্ব আঁকা শিখলে কি হবে, আমাদের 7এও সুবিধা হয়ে যাবে। তাহলে এইটা একটা হচ্ছে 90 ডিগ্রি অঙ্কন হলো। তাহলে 90 ডিগ্রি কিভাবে অঙ্কন হলো বুঝতে পারলে। এইবার এই যে দুটো বাহুর প্রান্তকে আমরা কি করব না, যুক্ত করে দিলাম, যুক্ত করে দিচ্ছি, দেখো একটা ত্রিভুজ অঙ্কিত হয়ে গেল। এটাই হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এর নাম কি দিতে বলেছে, এর নাম দিতে বলেছে এ বি এবং সি। তাহলে এবার আমাকে কি বলেছে, বি থেকে এসির উপর লম্ব আঁকতে বলেছে। বি থেকে লম্ব আঁকবো, দেখো কিভাবে আঁকা যায় বি থেকে লম্ব। আমরা বি থেকে যেখান থেকে আমি লম্ব আঁকবো সেখানে অবশ্যই কাটা বসাতে হবে, আর যে বাহুর উপর আমি আঁকবো সেখানে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে যে বিন্দুতে আঁকতে চাই, যে বিন্দু থেকে লম্ব আঁকতে সেই বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে যার উপর আঁকতে চাই সেখানে কি করব, একটা হচ্ছে বৃত্তচাপ এঁকে নিলাম। আঁকার পর কি করব, যে এই বৃত্তচাপের সমান করে এই যে এখানে একবার বসাবো, এই দিকে একবার বসাবো, আবার এখান থেকে নিয়ে এই দিকে একবার বসাবো। তাহলে কি করলাম, যে বিন্দুতে আঁকতে চাই সেই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। প্রথমে ফার্স্টে বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ সরলরেখাকে যেখানে ছেদ করলো সেখানে বসিয়ে একবার এদিকে বৃত্তচাপ আঁকলাম, আবার এখানে বসিয়ে বৃত্তচাপ আঁকলাম। এইবারে কি করব, এইবারে তাদেরকে যুক্ত করে দাও। এই বি থেকে কি করলাম না, যুক্ত করে দিলাম। দেখো এইটা লম্ব অঙ্কিত হয়ে গেল। বি থেকে অতিভুজ, এটাই হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রি যেটা রয়েছে তার বিপরীত বাহুকেই অতিভুজ বলা হয়। এখানে অতিভুজ কত, এখানে অতিভুজ হচ্ছে এসি। তাহলে অতিভুজ কাকে বলা হয়, 90 ডিগ্রি
যেটা বিপরীত কোনো ত্রিভুজের 90 সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি যেটা রয়েছে তার বিপরীত যে বাহু, এখানে কে এসি, এসি হচ্ছে অতিভুজ। তাহলে এসির ওপর দেখো বি বিন্দু থেকে লম্ব অঙ্কিত হলো। আচ্ছা দেখো এই সরলরেখা একটা লম্ব, এটার উপর লম্ব হলো, তাহলে লম্বগুলো কোন বিন্দুতে ছেদ করেছে দেখো, এইটাও তো লম্ব, আবার এটাও লম্ব হলো, তাহলে লম্বগুলো দেখো পরস্পর বি বিন্দুতে ছেদ হয়েছে। তাহলে লম্বগুলি পরস্পর বি বিন্দুতে ছেদ হয়েছে, পরস্পর বি বিন্দুতে ছেদ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদেরকে এই ধরনের একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। তাহলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। একটি সমকোণী মানে এই ধরনের একটা ত্রিভুজ যার একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে তার অতিভুজ চিহ্নিত করো। চাঁদার সাহায্য ছাড়া কিন্তু কম্পাসে ব্যবহার করে, কম্পাস আর হচ্ছে স্কেল ব্যবহার করে, কম্পাস স্কেল ব্যবহার করে সমকোণী ত্রিভুজ অঙ্কিত করে তার অতিভুজকে চিহ্নিত করা। অতিভুজ তাহলে কোনটা? অতিভুজ হচ্ছে 90 ডিগ্রি যে বিপরীত বাহুটা থাকে সমকোণী ত্রিভুজের, তাকে অতিভুজ বলা হয়ে থাকে। এবার দেখো 11 নম্বর, দেখো একটি সরলরেখার ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে তাহলে কতগুলো লম্ব অঙ্কন করা যায়। একটি সরলরেখার ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে কতগুলো, দেখো এইটা ধরো একটা সরলরেখা, এখানে একটা লম্ব টানা গেল, এখানে একটা লম্ব, তাহলে কতগুলি লম্ব টানা যাবে? তোমার দেখে মনে হবে দুটো, কিন্তু অরিজিনালি কিন্তু একটি বলাটা ভালো হবে, কারণ একটা বিন্দুতে একটাই লম্ব টানা যাবে। এটা কিন্তু একটাই লম্ব। কেউ বলতে পারে যে এটা একটা লম্ব, এটা একটা লম্ব, দুটো লম্ব, কিন্তু আমার মনে হয় যে এখানে একটি লম্ব বলাটাই বেটার হবে, কারণ এটা কিন্তু একটাই সরল রেখা। তারপর দেখো একটি সরলরেখার বাইরে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার ওপর কতগুলো লম্ব আঁকা যাবে? একটি লম্ব আঁকা যাবে। তাহলে বাইরে কোনো বিন্দু থেকে তাহলে কতগুলো? একটি আঁকা যাবে। বা 13 নম্বর দেখো, 13 নম্বর কি বলেছে? একটি সরল রেখাংশ এ বি অঙ্কন করি, এই সরল রেখাংশের উপর যে কোনো দুটি বিন্দু পি ও কিউ নিই, পি ও কিউ বিন্দু দুটিতে এ বি সরলরেখাংশের ওপর দুটি লম্ব পি এম ও কিউ এন আঁকি, দেখি পি এম ও কিউ এন সরলরেখাংশ দুটি পরস্পর ছেড়ি না সমান্তরাল। দেখি তাহলে 13 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। 13 নম্বর অঙ্ক তাহলে আমাকে এ বি সরল রেখাংশ নিতে বলেছে। তাহলে আমি এখান থেকে একটি সরল রেখাংশ নিই, সেই সরল রেখাংশর নাম দিই এ বি। তাহলে এ বি সরল রেখাংশ আমার অঙ্কিত হলো। এবারে কি বলেছে? এই সরল রেখাংশের ওপর যে কোনো দুটি বিন্দু পি ও কিউ নিই, তাহলে এখান থেকে একটা বিন্দু পি নিচ্ছি, এখানে একটা বিন্দু হচ্ছে কিউ নিচ্ছি। পি ও কিউ যে কোনো দুটি বিন্দু নিতে বলেছে। পি আর কিউতে লম্ব আঁকতে বলেছে। দেখো লম্ব আমরা কম্পাসের সাহায্যে কি সমকোণী ত্রিভুজ আঁকার সময় তো আমি বলেই দিলাম কিভাবে আঁকতে হয়। যে বিন্দুতে আমি লম্ব আঁকবো সেই বিন্দুতে আমি কম্পাসটাকে নিয়ে যে কোনো একটু ছোটো মতো ব্যাসার্ধ নিলাম, নেওয়ার পর এখানে একটা বৃত্তচাপ কাটবো। কাটার পর কি করব না, এখানে বসিয়ে একবার কাটবো, আবার দেখো এই অংশে বসিয়ে আবার কাটবো, এইবারে উপরের দিকে কাটবো। তাহলে দেখো এইটা দেখো একটা লম্ব অঙ্কিত হয়ে গেল, লম্ব অঙ্কিত হলো। একই রকম ভাবে কিউতেও বসাও, কিউতে বসাইয়া বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার দেখো একই রকম ভাবে, মানে একই প্রসেসটাই একই, মানে প্রতিবার তোমাদেরকে একই রকম ভাবে নিয়মগুলো শিখে নিয়ে তোমাদেরকে দেখবে হয়ে যাবে।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা লম্ব। তো লম্বগুলোর নাম কি দিতে বলেছে? পি এম একটা লম্ব দিতে বলেছে, আর কিউ এন একটা লম্ব দিতে বলেছে। তাহলে দেখো এরা পরস্পর লম্ব, তাহলে কি তোমার ছবি দেখে তো মনে হচ্ছে না তারা এরা পরস্পর কি হবে, সমান্তরাল ভাবে চলে যাবে। তাহলে এরা পরস্পর ছেদি নয়, এগুলোকে তাহলে আমরা কি বলবো, এগুলো হচ্ছে সমান্তরাল হয়ে থাকে, সমান্তরাল। তাহলে এবার দেখো 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 14 নম্বর অঙ্কে বলেছে যে 4 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ আঁকি। তো প্রত্যেকটা লাইন পড়ে পড়ে করবে, অঙ্ক অসুবিধা হবে না। ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, ব্যাসার্ধ নিয়ে বৃত্ত, তাকে তাহলে অর্ধেক করে তারপর সেটা দিয়ে বৃত্ত আঁকতে হবে। বৃত্তের কেন্দ্রের নাম দিতে বলেছে ও। ব্যাস ছাড়া স্কেল ও কম্পাসের সাহায্যে ওই একটি জ্যা এবি আঁকি। ও থেকে এবি জ্যার ওপর একটি ও এম লম্ব আঁকি। এ এম ও বি এম সরলরেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এ এম আর বি এম সরলরেখাংশের মধ্যে সম্পর্ক বের করি। তাহলে ফার্স্ট আমাকে 14 নম্বর অঙ্কে কি বলেছে না, একটা 4 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশকে এঁকে নিতে বলেছে। তাহলে ফার্স্ট আমরা 4 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ আঁকবো। তাহলে আমি এখানে 4 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ এঁকে নিচ্ছি। তো এইবারে বলেছে একে ব্যাসার্ধ করে, এই যে আমরা বলছি 4 সেমি দৈর্ঘ্যের, এটাকে ব্যাসার্ধ করে একটি বৃত্ত আঁকবো। তাহলে ব্যাসার্ধ করে বৃত্ত আঁকবো কেমন করে দেখো, এটার সমান মাপ নিব, এটাই ব্যাসার্ধ যেহেতু বলেছে সমান মাপ নিব আমরা। ফার্স্ট আমরা এই যে মাপটা নিলাম, মাপ নেওয়ার পর কি করব দেখো, বৃত্ত এঁকে দিলাম। ওই মাপটাকে নিয়ে কি করছি না, বৃত্ত অঙ্কন হয়ে গেল। তাহলে এ বি এই 4 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আমরা নিয়েছিলাম, এইটা হচ্ছে 4 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ ছিল। একে ব্যাসার্ধ করে বৃত্ত অঙ্কন হয়ে গেল। এই যাকে কেন্দ্র করে যে জায়গাতে বসিয়ে আমি বৃত্ত অঙ্কন করলাম তার নাম হচ্ছে ও দিতে হবে, তাই বলেছে এখানে। এবারে কি বলেছে, ব্যাস ছাড়া, এইটা হচ্ছে ব্যাস পুরোটা, এখান থেকে পুরোটা ব্যাস, ব্যাস ছাড়া স্কেল পেন্সিলের সাহায্যে একটি কি করব, জ্যা অঙ্কন করব এ বি। আমি কি করলাম, এখান থেকে একটা জ্যা অঙ্কন করলাম। জ্যা কি, যে পরিধি থেকে একটা পরিধি থেকে আরেকটা পরিধির মধ্যে যে দূরত্ব। ব্যাসও কিন্তু একটা জ্যা, ব্যাস ছাড়া বলেছে তাই আমরা ভিতরে আঁকলাম না, একটু দূরে আঁকলাম এ বি। ও থেকে, এই ও থেকে এ বির ওপর কি আঁকতে বলেছে, একটি লম্ব আঁকতে বলেছে। তাহলে কিভাবে আঁকবো দেখো, দেখো এই যে বৃত্তচাপ সরলরেখাকে দুটো বিন্দুতে ছেদ করেছে, ছেদ করে রয়েছে। তাহলে আমি এক কাজ করব, একবার এই বিতে বসিয়ে নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এতে বসিয়ে নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকবো। এবার আঁকার পর, কারণ দেখো এটা আরো সহজ, কারণ এখানে বৃত্ত আঁকলাম, এখানে আমাকে বৃত্তচাপ আঁকার দরকারই হলো না। আগের অঙ্কগুলোতে বৃত্তচাপ আঁকছিলাম, বৃত্তচাপ তো হয়েই আছে, তাই জন্য এই বৃত্তচাপে দেখো সরলরেখাকে দুটো বিন্দুতে ছেদ করেই রয়েছে। তাহলে এতে একবার বসিয়ে নিচের দিকে কাটলাম, বিতে বসিয়ে এইবারে ও থেকে এটাকে যুক্ত করে দিলাম। তাহলে কি বলেছে যে ও এম একটি লম্ব আঁকতে হবে, ও এম লম্ব আঁকলাম। এবারে এ এম আর বি এম এর দৈর্ঘ্য আমাকে মাপতে বলেছে, দেখি মেপে কত হয়। তাহলে এখানে দৈর্ঘ্য মাপছি, দেখো এখান থেকে এটা হচ্ছে 3 হলো, আবার 3 থেকে এটা 6, মানে এটাও 3 হলো, অর্থাৎ দুটোই 3 হলো আমার। তাহলে এ এম দৈর্ঘ্য বেরোলো, এটা সেন্টিমিটার স্কেল তাই জন্য সেমি হবে, 3 সেমি, আর বিএমও হচ্ছে 3 সেমি। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে দুটোরই কি হবে, দৈর্ঘ্য হচ্ছে সমান হবে। তাহলে এ এম সমান সমান হচ্ছে বিএম। তাহলে তাদের সম্পর্ক কি, তারা পরস্পর হচ্ছে সমান। আজকে তাহলে এই পর্যন্ত থাক, এর পরের দিন নতুন একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.